সারা শরীরে অদ্ভুত ব্যথা, যেন প্রতিটি শিরা টন টন করে উঠছে। অস্বস্তি নিয়ে সে নিজের দিকে তাকায়, আর সঙ্গে সঙ্গে বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। তার গায়ে এক টুকরো কাপড় নেই, আর তার উপর খুব কাছাকাছি ইমরান মুখ গুজে নিশ্চিন্তে ঘুমাচ্ছে তার বুকে। এক মুহূর্তের জন্য নূরের মাথা যেন কাজ করা বন্ধ করে দেয়। তারপর আচমকা, ও মারে! সে চিৎকার করে উঠে বসে। আমার সর্বনাশ হয়ে গেল রে, আমার যৌবন শেষ হয়ে গেল রে। ঘরের নীরবতা তার চিৎকারে কেঁপে ওঠে। নূরের চিৎকারে ইমরান হুড়মুড়ে উঠে বসে। ঘুম ঘুরে চোখ কসলাতে কসলাতে এলোমেলো চুল নিয়ে হকচকে বলে ওঠে, কি হয়েছে, কি স্টুপিড? বলে সে নূরের দিকে তাকায়। তাকানো মাত্রই যেন গলা কাটা আটকে যায়, শুকনো ঢোক গিলে নিতে হয়, কারণ নূর তখন সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় বসে আছে। ইমরানের চোখে দৃষ্টি পড়তেই নূরের শরীরটা যেন আগুন ছুঁয়ে যায়। লজ্জায় তার কান মুখ লাল হয়ে ওঠে। এক সেকেন্ড দেরি না করে তাড়াতাড়ি চাদর টেনে নিয়ে নিজেকে ঢেকে ফেলে। লুচ্চা ছ্যাঁচড়ার লোক! নূর রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আমার সঙ্গে এসব করে এখন আবার এমন করে জিজ্ঞাসা করছেন কি হয়েছে? ইমরান একটু থতমত খায়, তারপর ভুরু কুঁচকে দুষ্ট হাসি হেসে বলে, ওরে আমার ধোয়া তুলসী পাতা রে, আমি কি এগুলো একা একা করছি নাকি? আমি আর তুমি দুজনে মিলে করছি। আমারও তো যৌবন গেল, তার বেলায় কেউ কিছু বলবে না? নূর জবাব দিতে গিয়ে আটকে যায়। রাগ, লজ্জা আর অপ্রস্তুততা সব একসাথে মাথায় উঠে বসে। সে গাল ফুলিয়ে খাটের উপর বসে পড়ে, চোখে পানি জমে ওঠার জোগাড়। ইমরান সেটা দেখে আরও কাছে এগিয়ে এসে হালকা গলায় বলে, এই, মোচড় খাচ্ছ কেন? তারপর একেবারে দুষ্টু সুরে চোখ টিপে বলে, আচ্ছা শোনো, একটা কাজ করি, আরেকবার করে সেম প্রসেসে তোমার যৌবন ফিরিয়ে দেই, কেমন? এই কথা শোনা মাত্র নূরের নাক চরমে ওঠে। সে এক ঝটকায় পাশের বালিশটা তুলে ইমরানের দিকে ছুঁড়ে মারে। দুরহান আজাইরে লোক! বলে চাদর শক্ত করে জড়িয়ে দৌড়ে ওয়াশরুমের দিকে চলে যায়। দরজা বন্ধ হতে ঘরটা হঠাৎ শান্ত হয়ে যায়। ইমরান আরেকবার হেসে নিয়ে আবার শুয়ে পড়ে। হাতটা কপালে রেখে নিজের মনে বিড়বিড় করে বলে, কন্ট্রোল ইমরান, কন্ট্রোল। এখন মহিলা রেগে আছে, আর একবার করতে গেলে নিশ্চিত মামলা দিবে। নূর আর ইমরান ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলো বসার ঘরে অদ্ভুত এক গম্ভীর পরিবেশ। দাদাজান সোফায় বসে আছেন, মুখে চেনা সেই কঠিন ভাব। বাড়ির সবাই আগে এসে সোফায় বসে পড়ছেন। দাদাজান চোখ তুলে নূর আর ইমরানের দিকে তাকিয়ে বলে, এসো তোমরা, একটা জরুরি কথা বলার জন্য তোমাকে বসিয়েছি। নূর গিয়ে সাইমার পাশে বসে। সাইমার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, চোখে অজানা ভয়। নূর আলতো করে তার হাত ছুঁয়ে দেয়, কিন্তু সাইমা কোনো প্রতিক্রিয়া দেখায় না। দাদাজান গলা খাঁকড়ি দিয়ে বলেন, আমি ঠিক করছি সাইমার বিয়েটা আগামী সপ্তাহে দেব, কারো কোনো আপত্তি আছে? ঘর জুড়ে হঠাৎ নীরবতা নেমে আসে। সাইমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হঠাৎ করে তার দিনের কথা মনে পড়ে যায়। তার হাত পা কাঁপতে শুরু করে, চোখ নামিয়ে ফেলে, বুকের ভেতর ধক ধক করতে থাকে। এই নীরবতার মাঝে ইমরান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দাদাজান, যার বিয়ে তার মতটা নেওয়া জরুরি। এই কথা শুনে সাইমার বাবা একটু বিরক্ত হয়ে বলে, বিয়ে তো আগেই ঠিক করা হয়েছে, আবার মত নেওয়া কি দরকার? দাদাজান সরাসরি সাইমার দিকে তাকান। সাইমা, তোর কোনো আপত্তি আছে? সব চোখ থেকে সাইমার দিকে, কিন্তু সাইমা কিছু বলতে পারে না। তার গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। সে শুধু মাথা নিচু করে বসে থেকে, না বোঝায় না মানায়। নূর পাশ থেকে তাকিয়ে থেকে তার বুকটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। ইমরান হঠাৎ উঠে দাঁড়ায়। তার মুখ শক্ত, চোখে অস্বস্তি আর রাগের ছায়া। আমার একটা কাজ আছে, তোমরা যা ঠিক করো পরে আমাকে জানিয়ে দিও। এই কথা বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গট গট করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সবাই ধীরে ধীরে বসার ঘর ছেড়ে উঠে যায়। কথাবার্তা শেষ হলে ঘরের ভেতরে চাপটা যেন আরো ঘন হতে থাকে। সাইমা তখনও সোফায় এক কোণে বসে থাকে, নড়েও না, তাকাও না, হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরা। আঙুলগুলো কাঁপছে, বুকের ভেতরে জমে থাকা কথাগুলো যেন নিঃশ্বাস নিতেও দিচ্ছে না। নূর কিছু বলতে গিয়েও বলে না, শুধু আলতো করে সাইমার আটটা ধরে। এই স্পষ্টটা যেন বাঁধ ভেঙে দেয়। সাইমার চোখের কোণে জমে থাকা পানি টপ করে গড়িয়ে পড়ে। সে প্রথমে মুখ ঘুরিয়ে নেয় যেন কেউ দেখে না ফেলে, কিন্তু পরক্ষণে ঠোঁট কাঁপতে থাকে। আমি আর পারছি না নূর, ভাঙা গলায় কথাটি বলে। তারপর নিজেকে সামলাতে পারে না, সে মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদতে থাকে। কাঁধ দুটো কেঁপে ওঠে, নিঃশ্বাস এলোমেলো হয়ে যায়।
কেউ আমার কথা শোনে না। সে কান্নার মাঝে বলে, সবাই শুধু সিদ্ধান্ত নেয় আমার জন্য, আমার নামে। তার চোখের সামনে ভেসে ওঠে সেই দিনটা। খারাপ লোকগুলোর ওর মুখগুলো। সবকিছু যেন এক মুহূর্তে হাতছাড়া হয়ে যায়। আমি কি শুধু বোঝা? সাইমা ফিসফিস করে বলে, আমার কি কোনো ইচ্ছে থাকতে পারে না? নূর তাকে শক্ত করে জড়িয়ে ধরে, তার নিজের চোখেও ভিজে ওঠে, কিন্তু সে নিজেকে শক্ত রাখে। তুই একা কেন? নূর ধীরে বলে, আমি আছি। আমি তোর ভাইকে বলবো। কিন্তু সাইমার কান্না থামে না। সে শিশুর মতো কাঁদে, অসহায়, ভাঙা, ক্লান্ত। রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ইমরান, গাড়ি ভর্তি মিষ্টির প্যাকেট, মুখে অদ্ভুত এক হাসি, চেনা, কিন্তু আজ একটু বেশি উজ্জ্বল। সে গাড়ি থেকে নেমে একের পর এক মানুষকে মিষ্টি দিচ্ছে। যাকে পাচ্ছে, চেনা অচেনা কোনো ভেদ নেই। রাস্তায় যেন হঠাৎ করে খুশির ছোঁয়া লেগেছে। ঠিক তখনই সামনে রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে আসে আদিল, হাঁপাতে হাঁপাতে কাছে এসে আদিল এসে বলে, ভাই, এখানেও তো অনেককে দিয়ে ফেললাম, এবার ওইদিকে চল। ইমরান মাথা নাড়ে, আর কিছু না বলে গাড়িতে উঠে বসে। আদিলও গাড়িতে উঠে বসে হাসতে হাসতে বলে, কিন্তু ভাই, মিষ্টি দেওয়ার কারণটা তো বলবি? ইমরান হালকা বাঁকা হাসি দেয়। দুটো কারণ: এক, খুব তাড়াতাড়ি তোকে মামা বানাতে যাচ্ছি। আর দুই, সাইমার বিয়ে আগামী সপ্তাহে। ইমরানের কথা শেষ হতে আদিল এক মুহূর্ত থেমে যায়। এই কথা শুনে আদিল চোখ কপালে উঠে বলে, মাশাআল্লাহ, কি? সে প্রায় চিৎকার করে বলে, সাইমার বিয়ে। তারপর সঙ্গে সঙ্গে মুখে বড় হাসি টেনে আনে, এতটাই স্বাভাবিক যে পাশে বসে থাকা ইমরান কিছু বুঝতে পারে না। হা হা, খুব খুশির খবর। আদিল জোরে হেসে বলে, সাইমার বিয়ে ভালো তো? হাসিটা ঠিক আছে, গলাটা ঠিক আছে, কিন্তু বুকের ভিতর হঠাৎ করে কিছু একটা ভেঙে যায়। ইমরান গাড়ি চালাতে চালাতে বলে, আমি জানতাম তুই খুশি হবি। আদিল মাথা নেড়ে, হ্যাঁ রে, একদম। বলে জানলার বাইরে তাকিয়ে থাকে। বাইরে রাস্তা ছুটে চলছে, দোকান, মানুষ, রোদ সব আগের মতো, কিন্তু আদিলের ভিতরে সময়টা হঠাৎ যেন থেমে গেছে। সাইমা নামটা মনে আসতে বুকটা হালকা করে মোচড় দিয়ে ওঠে। তার মনে পড়ে সাইমার হাসি, কথার ফাঁকে হালকা রাগ, আর ফোনের ওপাশে সেই পরিচিত কণ্ঠটা। এই কারণে কি সাইমা ফোন ধরছে না? এই জন্য কি? আদিল ঠোঁট কামড়ে ধরে, চোখ দুটো জ্বালা করে ওঠে, কিন্তু সে জানলার বাইরে তাকিয়ে থাকে, যেন কেউ তার চোখের ভেতরটা পড়তে না পারে। রাত 10টা বাজে। নওশাদ মহল ধীরে ধীরে নীরবতায় নেমে এসেছে। সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমের প্রস্তুতি নিচ্ছে। সবার মধ্যে শুধু নূরে ব্যতিক্রম। নয়না অনেকবার চেষ্টা করেছে ওকে খাওয়াতে, কখনো বুঝিয়ে, কখনো আদর করে, কখনো রাগ দেখে, কিন্তু নূর জেদ ধরে বসে আছে, ও খাবে না। ওর একটাই কথা, ইমরান বাড়ি ফিরলে দুজনে একসাথে খাবে। অথচ নিজে সাইমাকে ঠিক বুঝিয়ে শুনে খাইয়ে এসেছে। রাত আর একটু গভীর হলো। ঘরের জানলাটা মৃদু, জানলার বাইরের নীরব অন্ধকার। নূর বিছানায় এক কোণে বসে আছে, প্লেটটা সামনে রাখা, কিন্তু একটুও ছুঁয়ে দেখেনি। দরজায় শব্দ হতে নূরের বুকটা হালকা কেঁপে ওঠে। ইমরান ফিরছে। নূর তাকায় না, তাকালে যদি চোখ ভেজা ধরা পড়ে যায়। ইমরান ধীরে ঘরে ঢুকে চোখ পড়তে দেখে প্লেট ভর্তি খাবার সামনে নিয়ে নূর বসে আছে। ইমরান কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে পায়ে এগিয়ে এসে নূরের সামনে বসে। এখনো খাওনি? কণ্ঠটা নরম, কিন্তু ভেতরে লুকানো ক্লান্তি আর অপরাধবোধ। নূর মুখ ফেরায়, চোখ নামানো, গলাটা ভারী। খেতে ইচ্ছা করেনি। ইমরান হেসে হাত ধুয়ে এসে প্লেটটা নিজের দিকে টেনে নেয়। তাহলে চলো একসাথে খাই। নূর হঠাৎ তাকায়, চোখের পানি জমে থাকা কষ্টটা ধরে রাখতে পারে না। নূর, সাইমা আমাকে সব বলেছে। ও আমার ভাইয়াকে ভালোবাসে। আপনি প্লিজ কিছু একটা করুন। ইমরানের হাত থমকে যায়। সে বুঝে যায় নূরের না খাওয়ার কারণ। ইমরান শান্ত গলায় বলে, আমি সব জানি, আমি সব জানি। সাইমা আর আদিল একে অপরকে ভালোবাসে, কিন্তু ভালোবাসা দায়িত্বটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক না। যদি ওরা সত্যি একে অপরকে ভালোবাসে, তাহলে নিজেদের পরিবারের মুখোমুখি নিজেরাই হোক। ভালোবাসা মানে শুধু অনুভূতি না, সাহসে লাগে। আর এই সাহস আসল আসল ভালোবাসা। ভালোবাসার কথা যদি বলতে না পারে, তাহলে সেটা কীরকম ভালোবাসা? এই কথা বলতে বলতে ইমরান এক লোকমা ভাত তুলে নূরের মুখের কাছে ধরে, এখন খাও। হালকা হেসে বলে, আমারও খিদে পেয়েছে। নূর চুপচাপ ভাত মুখে নেয়। ইমরান নিজেও ভাত মুখে তুলতেই নূর হঠাৎ বলে ওঠে, আমার তো ওদের একটু সাহায্য করতে পারি, তাই না? ইমরান তাকায়, তাই? নূরের চোখে প্রশ্ন, কিন্তু ইমরানের কণ্ঠে হিসাবি শান্ততা। কিন্তু এতে আমি কি পাবো? নূর চোখ ঘুরিয়ে বলে, আপনি ভীষণ সেলফিশ। ইমরান আবার এক নূরের দিকে এগিয়ে দিয়ে ধীর স্বরে বলে, আমি কারণ ছাড়া কিছু করি না।
যদি বলো আমি যা চাই তাই পাবো তাহলে সাহায্য করব। নূর কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, আপনি যা চাইবেন তাই পাবেন। ইমরানের ঠোঁটে অল্প হাসি ফুটে ওঠে। খাওয়া শেষ করে বলে, আজ রাতে সব সেটেল করে দিব। সাইমা বিছানায় শুয়ে আছে, বারবার এপাশ ওপাশ ফিরছে, তবু ঘুম আসছে না। চোখ দুটো খোলা, ছাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে বুকের ভিতর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। ফোনটা সে আগেই বন্ধ করে রেখেছে। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কিছুই ভালো লাগছে না, না ঘর, না রাতটা, না নিজের মনটা। হঠাৎ বারান্দার দিকে একটা শব্দ হয়, ফুলের টব উল্টে পড়ার শব্দ। সাইমা চমকে ওঠে, কে? ভয়ে গলা শুকিয়ে আসে। তার উত্তর পাওয়ার আগে ব্যালকনির দিকে দ্রুত পায়ের শব্দ। পর মুহূর্তে আদিল দৌড়ে এসে সাইমাকে শক্ত করে জড়িয়ে ধরে। সাইমা হতভম্ব, আপনি আপনি এত রাতে এখানে? আদিল কোনো উত্তর দেয় না, শুধু তাকে আঁকড়ে ধরে নিঃশ্বাস নিতে থাকে, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, যেন একটু আগে দম বন্ধ হয়ে যাচ্ছিল। তার নিঃশ্বাস সাইমার ঘাড়ে পড়ে, সাইমার শরীর কেঁপে ওঠে। আদিল কাঁপা গলায় বলে, আমার ফোন ধরছিল না কেন? আমার উপরে এতটুকু বিশ্বাস নেই তোমার? একটু থেমে সে দ্রুত বলে, আমি কালই আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাড়ি আসবো, সব ঠিক করে ফেলবো। সাইমা ধীরে মাথা নাড়ে, চোখে পানি জমে আসে। কোনো লাভ নেই। সে ভাঙা গলায় বলে, ওনারা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন, আর দাদা জানে একবার কথা দিলে তার বিরুদ্ধে কেউ যায় না। আদিলের মুখ শক্ত হয়ে যায়। আমি এত কিছু জানি না। সে ফিসফিস করে বলে, আমার শুধু তোমাকেই লাগবে। ঠিক সেই মুহূর্তে দরজা সজোরে ধাক্কা। তারপর একবার, তারপর আরেকবার। পুরো ঘর কেঁপে ওঠে। সাইমা আদিল দুজনে একসাথে চমকে ওঠে। সাইমা আদকে বলে, আপনি তাড়াতাড়ি লুকিয়ে পড়ুন। আদিল মাথা নেড়ে, না, আমি কোথাও যাব না, আজ সব সত্যি বলবো। সাইমা কাঁদতে কাঁদতে বলে, প্লিজ এই পাগলামি বন্ধ করুন। বাইরে থেকে কঠিন ঠান্ডা গলা ভেসে আসে ইমরানের। দরজা খোল সাইমা, আর বাইরে সবাই অপেক্ষা করছে, আর আদিলকে লুকাস না। তার কণ্ঠ শুনে সাইমার শরীর বরফ হয়ে আসে, বয়সে কাঁপতে থাকে। আদিল ধীরে ধীরে সাইমার কাছ থেকে সরে আসে, এক মুহূর্ত তাকিয়ে থেকে তার চোখের দিকে, তারপর দরজা খুলে ইমরান ঘরে ঢুকে। তার পেছনে বাড়ির সবাই। ঘরে ঢুকে ইমরানের চোখ আদিলের উপর পড়ে। এক সেকেন্ড দেরি না করে ইমরান এগিয়ে যায়, আদিলের কলার চেপে ধরে সজোরে এক চড় মারে। আদিল টলমল করে দাঁড়িয়ে থাকে। সাইমা দৌড়ে আসে, দুহাত জোর করে কাঁদতে বলে, ভাইয়া প্লিজ ওনাকে মারবেন না, ওনার কোনো দোষ নাই, সব দোষ আমার। ইমরান বাঁকা হাসে, সে চারপাশে তাকায়, সব নিশ্চুপ। তোমাদের এক এখানে ওদের প্রেম নিয়ে সন্দেহ আছে? এই কথা বলে হঠাৎ সে নূরের দিকে ঘুরে চোখ টিপ দেয়। দাদাজান লাঠিতে ভর দিয়ে এক পা এগিয়ে আসেন, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। এসব কবে থেকে চলছে? আমাদের অজান্তে এত কিছু করার সাহস কিভাবে হলো? ঘরটা নিস্তব্ধ। দাদাজান সোজা তাকান সাইমার দিকে। সাইমা, তুমি তো জানতে তোমার বিয়ে ঠিক হয়েছে কিছু, তাহলে কেন এই সম্পর্কে জড়ালে? সাইমার ঠোঁট কাঁপে, কথা বেরোয় না। এর আগে আদিল এক পা এগিয়ে আসে। আদিল, ওর কোনো দোষ নেই দাদাজান। সে শক্ত গলায় বলে, আমি জোর করেছিলাম ওকে, কিন্তু ভুলটা শুধু আমার না, ভুলটা আপনাদেরও। এই কথা শুনে ইমরান হালকা হেসে পা তুলে চেয়ারে বসে পড়ে, ভঙ্গিটা এমন যেন এখনই কোনো সিনেমা শুরু হবে। সাইমার আব্বু গর্জে উঠে বলে, মানে কি? আমরা কেন ভুল করব? মেয়ের বিয়ে ঠিক করা কি ভুল? আদিল একটু পিছিয়ে যায়, না। সে স্পষ্ট বলে, বিয়ে ঠিক করা ভুল না, কিন্তু নোংরা মানুষের সাথে বিয়ে ঠিক করা ভুল। নয়না হঠাৎ বলে ওঠে, ওই ছেলেটাকে নিয়ে আমার শুরু থেকে সন্দেহ ছিল। তুমি যদি কিছু জানো তাহলে সব খুলে বলো। আদিল এক মুহূর্ত থামে, তারপর কঠিন সত্যতা শুরু দেয়, আন্টি, ওই ছেলেটা এতটাই নোংরা যে নিজের বউকে বিয়ে করতে চায় বলে সাইমাকে অপবিত্র করতে চেয়েছিল। ঘরে যেন বজ্রপাত। আদিল শক্ত করে বলে, যেদিন সাইমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ওদের ভাড়া করা ছিল আপনাদের ঠিক করা সেই ছেলেটা। সবাই একসাথে চমকে যায়। দাদাজানের মুখ ফ্যাকাশে, নয়না হাত পা কেঁপে ওঠে। সাইমা চোখ নামিয়ে কাঁদতে থাকে। দাদাজান লাঠি শক্ত করে ধরেন। জেনে শুনে বলছো বাবা? গলা এবার একটু কাঁপে, কোনো প্রমাণ আছে? আদিল ধীরে ধীরে সাইমার দিকে তাকায়, চোখের ইশারা বলে, বলো। সাইমা কাঁপাতে কাঁপাতে সামনে আসে। হ্যাঁ দাদাজান। সে ভাঙা গলা বলে সেদিনের পুরো ঘটনাটা। ঘরের বাতাস ভারী হয়ে যায়। ঠিক তখনই ইমরান ধীরে উঠে দাঁড়ায়। সবার চোখ তার দিকে। সে শান্ত গলায় বলে, ওই ছেলেটাকে আজ সন্ধ্যা 7টায় পুলিশ অ্যারেস্ট করছে। ও নিজের মুখে সব স্বীকার করেছে। দাদাজান লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ান। তার চোখে আগের রাগ নেই, এবার সেখানে দৃঢ় আর সিদ্ধান্ত। ঘরের ভিতরে নিস্তব্ধতা এতটাই গভীর যে কারো নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। দাদাজান ভারী গেল বলে, আদিল, কাল তুমি তোমার বাড়ির লোকজন নিয়ে আসবে।
আদিলের অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে, কথাটা ঠিক বুঝে উঠতে পারে না। দাদা যেন এক পা এগিয়ে এসে বলে, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিব। মুহূর্তে ঘরের মধ্যে বাতাস বদলে যায়, যেন জমে থাকা সব ভয় একসাথে ভেঙে যায়। সাইমার চোখ ভরে ওঠে, সে বিশ্বাস করতে পারছে না এই কথাটা সত্যি। সাইমার আব্বু অস্থির হয়ে এক ধাপ এগিয়েছেন, কিন্তু আব্বু। দাদা যেন তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে তার কথার মাঝখানে থামিয়ে দেন। আবার কিন্তু কিসের? গলাটা এবার কঠোর। এই ছেলে আজ যেভাবে তোমার মেয়ের ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে, সেটা খুব কম মানুষে পাবে। এটা পুরুষের দায়িত্ব। নয়না ধীরে সামনে এসে, চোখে পানি কিন্তু কণ্ঠ শান্ত। সত্যি তো দুজন দুজনকে ভালোবাসে, এতে আবার অসুবিধা কোথায়? ভুল তো আমরা করেছি, ওরা না। ওই কথায় সাইমার বুকের ভিতর জমে থাকা কষ্টটা ভেঙে যায়। সে মুখ ঢেকে কাঁদতে থাকে, কিন্তু এই কান্না এবার হালকা। আদিলা নিজেকে ধরে রাখতে পারে না। খুশিতে সামনে এগিয়ে এসে এক এক করে সবার দিকে তাকিয়ে নিচু হয়ে সালাম করে। ঘরের অনেকের চোখ ভিজেছে, ঠিক তখনই ইমরান ধীর পায়ে সামনে আসে। তার ঠোঁটে সেই চেনা আধা হাসি, ঠাট্টার ভঙ্গিতে বলে, আমাকে কর সালাম। আজ আমি না থাকলে তোর বিয়েটা হতো? আদিল হেসে ওঠে। হঠাৎ ইমরান পা ধরে টানে। ভাই, আপনি না থাকলে আজ আমি কিছুই না। এই দৃশ্য দেখে দাদাজান শেষ পর্যন্ত হেসে ফেলে। নয়না চোখ মুছতে মুছতে হাসে। নূর আর সাইমাকে কাছে টেনে নেয়। ঘরের সবাই একসাথে হেসে ওঠে। নূরের আজ খুশিটা আজ ধরে রাখা যাচ্ছে না। ইচ্ছে করছে নাচতে নাচতে, লাফাতে, জোরে জোরে হাসতে। ভাবলে বুকটা ভরে যাচ্ছে, তার ভাইয়ার সাথে সাইমার বিয়ে হবে। এই একটা ভাবনাতে নূরের মনটা খুশিতে নেচে উঠছে। হাঁটতে হাঁটতে নিজে হাসছে, মনে মনে কত কি ভাবছে। ঠিক তখনই রুমের দরজা খুলে হঠাৎ কেউ তাকে টেনে নিয়ে দেওয়ালে চেপে ধরে। নূর ভয়ে আঁতকে ওঠে, চোখ মুখ শক্ত করে বন্ধ করে বলে, ও মারে, কোন ভূতে ধরলো? ভয়ে চেঁচিয়ে ওঠে। ঠিক তখনই তার কানের কাছে গরম নিঃশ্বাস পড়ে। ইমরান নূরের আর নরম গলায় ফু দিয়ে বলে, তোমার স্বামী ভূতজান, চলো একটু আদর করি। নূর লজ্জা আর বিরক্তিতে ঠোঁট বাঁকে। ইস, কী সব বলেন আপনি? আমার ঘুম পাচ্ছে, শুনুন তো। ইমরান নূরের কোমর ধরে হালকা টান দিয়ে আরও কাছে টেনে নেয়। তার গলাটা বদলে নেশালো স্বরে বলে, বিবি যান। সে ধীরে বলে, তুমি তো বলেছিলে আমি যা চাইবো তাই দিবে। নূরের বুকটা ধক করে ওঠে, সে মাথা নিচু করে ফেলে। কি কি চান? লাজে গলা কাঁপে যায়। আপনি না এসব। ইমরান আর কোনো কথা বলে না, ধীরে নূরের কাছে ঝুঁকে পড়ে। নূরের কথা শেষ হওয়ার আগে তার নিজের ছুঁয়ে দেন। নুরু নিঃশ্বাস নিতে ভুলে যায়, চোখ খুলতে পারে না, শরীর হালকা কেঁপে ওঠে। ঘরের ভিতর কোনো শব্দ নেই। নূরের বুকটা ধক করে ওঠে, সে কেঁপে ওঠে, কিন্তু নিজেকে সরায় না। ইমরান ধীরে ধীরে আরেকটু কাছে আসে, কি একটু গভীর হয়, আর এখন নরম, যেন আদর মেশানো আশ্বাস। নূরের হাত দুটো অজান্তে ইমরানের শার্টের ভাঁজ চেপে ধরে। নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে তার শরীরে হালকা হয়ে আসে। ইমরান নূরের ঠোঁট ছেড়ে নূরের কপালে ঠোঁট ছোঁয়, তারপর গালে, ঘাড়ে, নাকে, আর ফিরে আসে। ইমরান ফিসফিস করে বলে, এটাই আমি চাইছিলাম, শুধু তুমি। ইমরান আর নিজেকে সামলাতে পারে না। সে আবার নূরের দিকে ঝুঁকে পড়ে, মাতোয়ারা হয়ে ওঠে, যেন বহুদিনের থাকা তৃষ্ণা হঠাৎ উতলে পড়ছে। তার এক হাত শক্ত করে নূরের চুলের মুঠে ধরে আছে, আর অন্য হাত অস্থিরভাবে নূরের কাছে ঘুরে বেড়াচ্ছে। নূর দিশেহারা হয়ে ইমরানের হাত চেপে ধরে থামাতে চাইল, কিন্তু তার শরীর আর মন দুটোই যেন কথা শুনছে না। ইমরান নূরকে আরও নিজের করে নিতে ব্যস্ত হয়ে পড়ল। মুহূর্তের মধ্যে দুজনের জামা কাপড় এলোমেলো হয়ে মেঝেতে পড়ে রইল। লজ্জায় নূরের গাল লাল হয়ে উঠল। সে নিজেকে ঢাকায় ব্যর্থ চেষ্টা করলো। ইমরান নূরের হাত দুটো কিন্তু দৃঢ়ভাবে রাখলো। তারপর ধীরে ধীরে তার দিকে তাকালো। নূর চোখে আজ অন্য রকমের নেশা, যা নূরকে আরও অস্থির করে তোলে। ঘরের স্নানালয়ে দুজনের শরীর স্পর্শ, নড়াচড়া স্পষ্ট হয়ে উঠছিল। নূর লজ্জায় চোখ নামিয়ে নেয়, তার নিঃশ্বাস ভারী উঠল। ইমরান আবার নূরের কাঁপতে থাকা কাছে মুখ নামিয়ে আনলো। ছোঁয়ায় ছোঁয়ায় তাকে আরও কাছে টেনে নিল। তার কোমর ধরে নূরকে দেওয়ালে ঠেসে ধরল। ভয়ে আর দ্বিধায় নূর দু পা দিয়ে ইমরানকে। তার এই কণ্ঠ কেঁপে উঠল, এখন এভাবে কি করছেন আপনি? ইমরান নূরের সারা তাড়াহুড়ো আর উত্তেজনায় দুজনে একে অপরকে গভীরভাবে নিজের কাছে টেনে নিল। হঠাৎ হওয়া যন্ত্রণার নূর ইমরানকে শক্ত করে জড়িয়ে ধরল। ইমরান ধীরে ধীরে
বয়ে যেতে লাগলো। ইমরানের মধ্যে কোনো ক্লান্তির ছাপ নাই, সে যেন পুরোপুরি নিজের অনুভূতিতে ডুবে আছে। নূর কষ্ট আর লজ্জা মেশানো কণ্ঠে ফিসফিস করে বলল, প্লিজ থামুন। ইমরান হাসকি গলে উত্তর দিল, আমার এখনো হয়নি হুড়বড়ি, আর একটু আমার বিবিজান, বিশ্বাস কর। সময় যত এগোলো তাদের শরীরে সমস্ত। নূর আর ইমরান দুজনে নিঃশ্বাস ফেল, চোখে অচেনা শীতলতা ছাপ, হাতগুলো একে অপরকে আঁকড়ে ধরা। ক্লান্তি আর শান্তির এক অদ্ভুত মিশ্রণ অনুভব করছিল। সকাল হলে নওশাদ মহলে আয়োজন শুরু হলো। দুপুরে ইসলাম পরিবারের সবাই আসবেন এই উপলক্ষে। দাদাজান নিজের ফোনে করে সবাইকে আসতে বলছেন। দাদাজান ইচ্ছায় নূর আর ইমরানের বিয়ে একসাথে হবে, দুটো বিয়ে হবে বাড়িতে। তবে তিনি এই কথা এখন কাউকে বললেন না, ঠিক সময়ে বলবেন। নয়না নওশাদ রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ছেন। বড় পাত্রে বিরিয়ানি রান্না করেছেন। ধীরে ধীরে সুগন্ধি ছড়াচ্ছে পুরো বাড়ি। সঙ্গে আরও নানান রকমের পদ। তার হাতের কাজ দেখে বোঝা যায় তিনি রান্নায় অভিজ্ঞ। প্রতিটা পদ নিখুঁত হয়ে যাচ্ছেন। কাজের লোকেরা রান্নাঘরের চারপাশে সমস্ত প্রস্তুতি নিয়ে ব্যস্ত। কেউ টেবিল সাজাচ্ছে, আবার কেউ খাবার পরিবেশন করছে। সবাই যেন একসঙ্গে পুরো আয়োজন সম্পূর্ণ করতে তৎপর। নূর অনেকবার রান্নাঘরে এসেছে, কিন্তু নয়না সতর্কভাবে তাকে সরিয়ে দিয়েছে সাইমার কাছে। নূর একটু হতাশ, কিন্তু নয়নার এই নির্দেশ অমান্য করতে পারল না। এইসব কাজের মাঝে ইমরান তিনজন মিস্ত্রি নিয়ে বাড়ি ঢুকে। দাদাজান আর ইমরানের আব্বু সোফাতে বসেছিলেন। ইমরানকে দেখে দাদাজান বলে, এরা কারা ইমরান? ইমরান একটু গম্ভীর মুখ করে বলে, আমার রুমে কিছু কাজ আছে, ওরা আজকে করবে, আর আজকের দিনটা আমরা গেস্ট রুমে থাকবো। আব্বু ভুরু কুচকে কণ্ঠটা একটু কটাক্ষ করে বলে, রুমে কিসের কাজ? ইমরান সোজাসুজি বলে, মিস্ত্রি দিয়ে খাট বানাবো, রাতে কোনো অসুবিধা হবে না। কিসের অসুবিধার কথা? ওটা কি খুলে বলবো আব্বু? ইমরানের কথার মানে বুঝতে তার আব্বু ভিমড়ি খায়। মনে মনে ভাবে, ছেলেটা কি অতি সত্যি আমার না হসপিটালে পাল্টে গেছে। দাদাজান মিটি মিটি হাসি বলে, সাব্বাস, এটাই হলো না আমার নাতি। ইমরান মাথা নাড়ল। মিষ্টি নিয়ে উপরে উঠে গেল। মিষ্টিগুলো মুচকি মুচকে হাসছে। নূর আর ইপসিতা দুজনে মিলে সাইমাকে সাজাচ্ছে। ঘরের ভিতর জানলা দিয়ে রোদ ঢুকে পড়েছে। সে আলোতে সাইমাকে আজ অন্যরকম লাগছে, শান্ত লাজুক, অথচ ভেতর ভেতর উত্তেজনায় ভরা। সাইমার গায়ে পরানো হয়েছে খয়েরি রঙের শাড়ি। শরীরটা খুব ভারী নয়, খয়েরি রংটা তার গায়ের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে, যেন আলাদা করে চোখে লাগছে। বরং সাইমার স্বাভাবিক সৌন্দর্য আরও ফুটে উঠছে। চুলগুলো খোলা রাখা হয়েছে, লম্বা পিঠের ঢেউ খেলে যাচ্ছে, মাঝে মাঝে কপালের পাশে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। নুন নিজের হাতে সবগুলো গুছিয়ে দিচ্ছে, যাতে সবটা সহজ আর স্বাভাবিক থাকে। মুখে খুব হালকা পাউডার লাগানো হয়েছে, দুই চোখের গভীরতা আনার জন্য নরম কাজল। সেই কাজল রেখে সাইমার চোখ দুটো আরো বড় আর শান্ত দেখাচ্ছে। চোখে লজ্জা আর অপেক্ষার ছাপ, ঠোঁটে খয়েরি রঙের লিপস্টিক। নূর আয়নার সামনে দাঁড়িয়ে সাইমার শ্বাসটা আরেকবার ভালো করে দেখে নেয়। চুল, শাড়ি, মুখ সবকিছুর জন্য পরিপূর্ণতা। ইপসিতা একটু পিছিয়ে দাঁড়িয়ে দেখে, তারপর বলে, আজ তোকে অন্যরকম লাগছে সাইমা। সাইমা লজ্জায় চোখ নামিয়ে ফেলে, মুখে কিছু বলে না, কিন্তু ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে ওঠে। নূর তৃপ্তির নিঃশ্বাস ফেলে হেসে বলে, না, লাগবে না, আমার ভাইয়ের বউ। ঠিক তখনই ইপসিতা দুষ্টুমি গলায় তুলে বলে, সুর করে বলে, তুইও বিয়ে করে নিলি এই রে সাইমা, আমার আর বিয়ে হবে না। ইফতিদারের সুরেলা কথা শুনে নূর আর সাইমা দুজনে আর নিজেকে ধরে রাখতে পারে না, একসাথে জোরে হেসে ওঠে। ঘরের ভিতরে হাসির শব্দ ছড়িয়ে পড়ে। বাড়ির ভিতরে মানুষের আনাগোনা, কথার গুঞ্জন আর উৎসবের আগের উত্তেজনা। ইসলাম মঞ্জিলের সবাই কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন। বাড়ির লোকজনের সাথে এসেছেন বড় সোফাটায়। ঘরটা যেন হঠাৎ করে ছোট হয়ে এসেছে মানুষের ভিড়ে। আদিল আগে তার আব্বু আম্মুকে সব খুলে বলেছিল, তাই আজ কোনো অস্বস্তি নেই, কোনো লুকোচুরি নেই, সব কিছু পরিষ্কার খোলাখুলি। দাদাজান যখন বিয়ের কথা তোলেন, এক মুহূর্তের মধ্যে সবাই রাজি হয়ে যায়, কিন্তু কোনো প্রশ্ন তোলে না, কেউ দ্বিধা দেখে না। দুই দাদাজানের মুখে একই হাসি। দীর্ঘদিন পর যেন দুটো পরিবার আবার সত্যিকারের অর্থে এক হয়ে গেল। তার এই আনন্দটা চোখে স্পষ্ট। ঠিক তখনই ইপসিতা আর নূর সাইমাকে নিয়ে নিচে আমি লাজুক শান্ত সাইমাকে সোফার মাঝখানে বসানো হয়। খয়েরি রঙের সাইমাকে আজ অদ্ভুত সুন্দর লাগছে, মাথা নিচু, হাত দুটো কোলে রাখা, চোখে লজ্জা আর অচেনা স্বপ্ন। আদিল যখন ইমরানের সাথে কথা বলছিল, কিছু একটা বলেছিল আর হাসছিল, কিন্তু হঠাৎই তার চোখ সাইমার দিকে পড়ে যায়, কথা থেমে যায়, হাসিটা মিলিয়ে যায়।
আদরের চোখ দুটি স্থির হয়ে থাকে সাইমার দিকে। মুহূর্তের মধ্যে চারপাশের সব শব্দ যেন বন্ধ হয়ে যায়। সাইমা চোখ তুলতে সাহস পায় না, কিন্তু সে অনুভব করে কেউ তাকিয়েছে। এই তাকানো কোনো তাড়াহুড়ো নেই, শুধু গভীর এক নিশ্চয়তা। আজ থেকে তাকানো আর লুকিয়ে নেই, ভয়ে না, সবার সামনে না, অসৎ মহলের ভিতরে। ঠিক এই মুহূর্তে নতুন এক অধ্যায় নীরবে শুরু হয়। তখনই ইমরানের দাদাজান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তাহলে সামনের সপ্তাহে জুম্মাবারে এই বাড়িতে দুটো বিয়ে হবে। কথাটা শোনা মাত্র বাড়ির ভেতরে হালকা এক চমক ছড়িয়ে পড়ল। সবাই একে অন্যের দিকে তাকায়। দুটো বিয়ে? কার বিয়ে? এই প্রশ্নটা যেন সবার চোখে লেখা ছিল। ঠিক তখনই ইমরান শান্ত ভঙ্গিতে বলে ওঠে, আমাদের বিয়ে তো আগে হয়ে গেছে দাদাজান, নতুন করে এসব ঝামেলার কোনো দরকার নেই। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, কিন্তু দাদাজানের চোখে সেই কথা সন্তুষ্টির চিহ্ন দেখা যায় না। দাদাজান ধীরে ধীরে সোজা হয়ে বসেন, লাঠির মাথায় হাত রেখে গম্ভীর কণ্ঠে দরকার আছে ইমরান, নূর এই বাড়ির বউ, অনেকে জানে না। তিনি এই মুহূর্তে থেকে চারিদিকে তাকান, তারপর বলেন, আমি চাই সবাই চিনুক জানুক নূরমা এই বাড়ির বউ। ইমরান মুখ নামিয়ে ফেলে, কিছু বলে না। ইমরান আব্বু এগিয়ে এসে বলেন, একদম ঠিক বলছে আব্বু, আপনার সিদ্ধান্ত, আপনার কোনো আপত্তি নেই। নূরের আব্বু মা একে অপরের দিকে তাকিয়ে থাকে, একসাথে মাথা নাড়লেন, না না, আমাদেরও কোনো আপত্তি নেই। ঘরের পরিবেশ একটু হালকা হয়, তখন আদের হালকা হাসি দিয়ে বলে ওঠে, তাহলে তো নিয়ম অনুযায়ী বনুকে আমাদের বাড়ি যেতে হবে। দাদাজান দৃঢ়স্বরে বলল, হ্যাঁ, কয়েকদিনের মধ্যে নূরকে পাঠিয়ে দেওয়া হবে। এতক্ষণ ইমরান চুপচাপ বসেছিল, চোখে মুখে জমে থাকা অস্থিরতা এবার চেপে রাখতে পারে না। হঠাৎ দাঁড়িয়ে বলে ওঠে, নূর কোথাও যাবে না। ঘরের সবাই একসাথে তার দিকে তাকায়। ইমরান শক্ত বলে বলে, বিয়ের 1 ঘন্টা আগে আমি নিজে ওকে দিয়ে আসবো। তার আগে বাকি সময় নূর এখানে থাকবে। একটু থেমে সে আবার বলে, নইলে বিয়ের গোষ্ঠীর ক্যাথায় আগুন লাগবে। ইমরানের কথায় মুহূর্তের মধ্যে ঘরের সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এবার স্পষ্ট কেউ আশা করেনি, সবার চোখে শুধু চাপা বিস্ময়। ঠিক তখনই নীর ধীরে উঠে দাঁড়িয়ে বলে, আমি বিয়ের 2 দিন আগে বাড়ি যাব, আর সব নিয়ম মেনেই হবে। তার কণ্ঠ শান্ত, কিন্তু কথার ভিতরে অদ্ভুত এক দৃঢ়তা। ইমরানের ভিতরে রাগ টকবক করে ফুটতে থাকে। ইচ্ছে করছে মেয়েটাকে এক থাপ্পড়ে অজ্ঞান করে দিতে, কিন্তু এত মানুষের সামনে সে কিছু বলতে পারে না। রাগে তার চোখ লাল হয়ে যায়, নূরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু নূর যেন পাত্তাই দেয় না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, দাদাজান আমি ওই বাড়ি 2 দিন আগে চলে যাবো, এটাই ফাইনাল। এই কথার পরিবেশ আবার ভারী হয়ে যায়। দাদাজান হাত তুলে গম্ভীর স্বরে বলে, আচ্ছা মা, তুমি যাবে, সব কথা শেষ হোক, এবার খাওয়া দাওয়ার আয়োজন হোক। দাদাজানের কথার আলোচনায় ইতি পড়ে। নয়না সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে শুরু করে। একজন করে সবাইকে টেবিলের দিকে এগিয়ে এসে হাসি কথা আবার ধীরে ধীরে ফিরতে থাকে, কিন্তু ইমরান, সে আর এক মুহূর্ত সেখানে থাকে না। কিছু না বলে গটগট করে সিঁড়ি ভেঙে উপরে উঠে যায়। নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সবাই খাওয়া দাওয়া শেষের মাঝে ব্যস্ত হাসি কথায় পরিবেশ একটু হালকা হয়ে আসে। ঠিক তখনই কিছুক্ষণ পর ইমরান ধীরে ধীরে নিচে নামে। তার হাতে একটা বড় লাগেজ। এই লাগেজটা নূরে খুব চেনা, কারণ কদিন আগে ইমরান নিজে নিয়ে নূরের সব জিনিসপত্র এতে ভরেছিল। হঠাৎ করে ইমরান লাগেজ হাতে দেখে সোফার ডাইনিং টেবিলের চারপাশে থাকা সবাই একসাথে চমকে থাকে। সবাই চোখ ঘুরিয়ে ইমরানের দিকে তাকায়। নূর যেন হঠাৎ করে খাবার গিলতে ভুলে যায়, হাতের লোকমা থেমে থাকে মাঝপথে। ইমরান শক্ত গলায় বলে, নূর, তোমার ড্রেস আর বাকি যা এনেছি সব দিয়ে দিয়েছি, একেবারে বিয়ের পরে আসবে। ঘরে চাপা এক নিস্তব্ধতা নেমে আসে। ইমরানের কথাটা এখানে থামায় না, আরও কঠিন স্বরে বলে, আমি বাইরে যাচ্ছি, ফিরে এসে এই বাড়িতে তোমাকে না দেখি। এই কথা দাদাজান চমকে ওঠে। ইমরান, এসব কেমন কথা? ইমরান দাদাজানের দিকে তাকিয়ে একটু নরম হলে দৃঢ় স্বরে বলে, দাদাজান প্লিজ, আমি আপনাদের সব কথা মেনে নিয়েছি, এবার আমার কথাটা শুনতে হবে। এই কথাগুলো নূরের বুকে এসে আঘাত করে। চোখের কোণে পানি জমে ওঠে। সে ধীরে ধীরে মাথা নিচু করে নেয়, কাউকে কিছু বলে না। ইমরান আর একটা কথা না বলে লাগেজটা নামিয়ে সোজা দরজা দিয়ে এগিয়ে যায় এবং বাড়ি থেকে বেরিয়ে যায়। নয়না নূরের কাছে এসে মায়াভরা গল্পে বলে, নূর মা, ওর রাগের মাথায় এসব বলেছে, তুমি মন খারাপ করো না কেমন? সাইমা পাশে বলে, হ্যাঁ, তুমি কোথাও যাবি না। নূর ধীরে মাথা তুলে, চোখে তখন যে তার কষ্ট একসাথে শান্ত গলা বলে, আমি যাব, আমার ইচ্ছে ছিল যাওয়ার, ভালোই হবে। তারপর নূরের আব্বু আম্মুর দিকে তাকিয়ে বলে, আব্বু আম্মু, আমি গাড়িতে গিয়ে বসছি, তোমরা এসো। এই কথার পর ঘরে আর কেউ কিছু বলে না। এটা বুঝে যায় এটা তাদের স্বামী স্ত্রীর ব্যাপার। মনের ভিতর মন মালিন্য নিজেরাই ঠিক করে নেবে, কেউ আর মুখ খুলে না। রাত অনেক হয়েছে। নওশাদ মহল ভিতরে ভিতরে নীরবতা নেমে আসে। বাইরের বারান্দার আলোগুলো একে একে নিভে যাচ্ছে, শুধু কিছু ঘরের হালকা আলো জ্বলছে।
ইমরান বাইরে থেকে ফিরে এসেছে। ইমরান সিঁড়ি বেয়ে উপরে ওঠে। তার হাঁটার শব্দে আজ ভারী লাগছে। নিজের রুমের সামনে এসে এক মুহূর্ত থমকে দাঁড়ায়। দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। দরজা বন্ধ। সে সোজা বাথরুমে চলে যায়। ঠান্ডা পানি ঝাপটা দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। চোখের নিচে ক্লান্তির ছাপ। কপালে শিরাগুলো টান টান করছে। বাথরুম থেকে বেরিয়ে বিছানার ধারে এসে বসে। ঘরের ডিম লাইট করে। তারপর ধীরে ধীরে শুয়ে ঘুমানোর চেষ্টা করে। একবার দুবার অনেকবার, কিন্তু ঘুম আসে না। চোখ বন্ধ করলে নূরের মুখটা স্পষ্ট ভেসে আসে। ইমরান পাশ ফিরে শোয়ে। তারপর সোজা হয়ে শুয়ে পড়ে বালিশে মুখ গুজে রাখে। তারপর উঠে বসে দুহাত দিয়ে মাথা চেপে ধরে। বুকের ভেতরটা হু হু করে। রাগ, অভিমান, ভালোবাসা সব একসাথে এক নিঃশ্বাসে নিতে দেওয়া না। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ে। ইমরান আম্মুর কণ্ঠ। ইমরান উঠে দরজা খুলে দেয়। নয়না হাতে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়েছে। মা এর চোখে চিন্তা, কণ্ঠে মায়া। বাবা, সারাদিন কিছু খাস নাই, এখন অন্তত খেয়ে নে। ইমরান মায়ের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ চুপ থেকে বলে, না আম্মু, আমার খিদে নেই। নয়না এক পা এগিয়ে এসে বলে, মন খারাপ করিস না, খাওয়া বন্ধ করিস না, খালি পেটে থাকলে শরীর খারাপ হবে। ইমরান ধীরে মাথা নেড়ে মুখ ফিরিয়ে নেয়। নিচু গলা বলে, আজ না আম্মু, প্লিজ। নয়না বুঝে যায় আজ আর জোর করে লাভ নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। এই কথা বলে প্লেটটা হাতে নিয়ে ধীরে ধীরে চলে যায়। দরজা বন্ধ হয়ে যায়। ঘরটা আরো নিঃশব্দ হয়ে যায়। ইমরান বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে। ঘড়ি কাঁটা টিকটিক রাতের নীরবতাকে আরো তীক্ষ্ণ করে দেয়। সময় এগিয়ে রাত গড়িয়ে ভোরের দিকে হাঁটে। কিন্তু ইমরানের চোখে এক ফোঁটাও ঘুম নেই, শুধু অস্থিরতা আর বুকের ভেতর জমে থাকা একটা নীরব যন্ত্রণা। কলেজের ক্লাসরুমে হইচই। কেউ গল্প করছে, কেউ হাসছে, কেউ বা বেঞ্চে হেলান দিয়ে মোবাইল দেখছে। ক্লাস শুরুর আগে স্বাভাবিক কোলাহল এক কোণে সাইমা আর নূর পাশাপাশি বসেছে। আজ তাদের বাকি দুজন বন্ধু আসেনি। শোনা গেছে দুজন ডেটে গেছে। নূর চুপচাপ বসে আছে, মাথা নিচু, চোখে কোনো উচ্ছ্বাস নেই। সাইমা ওকে লক্ষ্য করে। নূরের মন খারাপ কেন সাইমা সেটা জানে। কিছু না বোঝার ভান করে স্বাভাবিক কথাবার্তা শুরু করে দেয়, যাতে নূরের মনটা একটু হালকা হয়। এই শোন, কালকে অ্যাসাইনমেন্ট করছিস? আজ ক্লাস শেষে ক্যান্টিনে যাবো। নূর হালকা হাসার চেষ্টা করে, কিন্তু হাসিতে প্রাণ নেই। ঠিক তখনই ক্লাসরুমের দরজা খুলে ভেতরে ঢুকে ইমরান। ইমরানকে দেখা মাত্র পুরো ক্লাসরুম যেন একটু নড়ে ওঠে। বিশেষ করে মেয়েদের মুখে এক ধরনের খুশির ঝিলিক, কারণ আজ ইমরানের এই ক্লাস ছিল না। আজ ছিল সঞ্জনা ম্যামের ক্লাস। কিন্তু ইমরান নিজের ক্লাস বদল করে সঞ্জনা ম্যামের বদলি হিসেবে এই ক্লাস নিতে এসেছে, শুধু একবার নূরকে দেখার জন্য। ইমরানকে দেখে নূরের বুকটা কেঁপে ওঠে। মানুষটাকে আজ কেমন অগোছালো লাগছে। সে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নেয়। যদি জানতো আজ এই ক্লাসে ইমরান আসবে, তাহলে সে আজ ক্লাসে আসতো না। এই লোকটার সাথে তার কোনো কথা নেই, কোনো সম্পর্ক নেই, এটা সে নিজের মনে বারবার বলে। ইমরান ক্লাসরুমে ঢুকে একবার ভালো করে নূরের দিকে তাকায়। নূর মাথা নিচু করে, চুলের আড়ালে মুখটা লুকোনো। তারপর সে সবার দিকে তাকিয়ে বলে, সবাই বসো, ক্লাস শুরু হয়। পুরো সময়টা ইমরান পড়ায়, বোর্ডে লেখে, বুঝিয়ে বলে, কিন্তু তার চোখ বারবার নূরের দিকে চলে যায়। নূর একবারও চোখ তুলে তাকায় না, একটুও না। সে মাথা নিচু করে বসে থাকে, খাতার পাতা এলোমেলো দাগ কাটে। কিন্তু অবহেলা ইমরানের রাগ আরও সপ্তম আকাশে তুলে দেয়। ঠিক তখনই নূরের পেছনে বসা এক ছেলে নূরকে ডেকে বলে, এই একটা পেন দেবে? নূর স্বাভাবিকভাবে হেসে পেনটা পিছনে দেয়। পেন নেওয়ার সময় ছেলেটা অদ্ভুতভাবে নূরের হাত ছুঁয়ে দেয়। এই দৃশ্য ইমরানের চোখ এড়ায় না। তার চোয়াল শক্ত হয়ে ওঠে, চোখে আগুন জ্বলে ওঠে, কিন্তু কিছু বলে না। আজ এই মুহূর্তে মধ্যেকার শেষ করে দেয়। আজ এখানেই শেষ, এইটুকু বলে ইমরান ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। পেছনে পড়ে থাকে একটা ভারী নীরবতা। আর নূর, সে এখনো জানে না এই নীরবতার ভিতরে কতটা ঝড় জমে আছে। রাত তখন ঠিক 11:30। পুরো কলেজ চত্বর গভীর নীরবতায় ডুবে আছে। দিনের কোলাহল, হাসি, চেঁচামেচি সব যেন বহুদূরের কোনো স্মৃতি। বাইরে গার্ডরা চেয়ারে ঠেস দিয়ে বসে বসে ঘুমিয়েছে, কেউ আবার আধ ঘুমে মাথা দোলাচ্ছে। ভেতরের দিকটা আরও নিস্তব্ধ। চারপাশে নিস্তব্ধতায় এমন চাপ যেন নিঃশ্বাস শব্দটা আরও স্পষ্ট শোনা যাচ্ছে। শুধু টিচার রুমের দিকে ইমরানের কেবিন থেকে চাপা গোঙানির শব্দ ভেসে এসছে। কেবিনের ভেতরে চেয়ারে হেলান দিয়ে বসে আছে ইমরান, আর এক পা পায়ের উপর তুলে আছে, চোখ স্থির সামনে দেখে। সামনে মেঝেতে বসে থাকা ছেলেটার দিকে। ছেলে
তার হাত দুটো শক্ত দড়ি দিয়ে বাঁধা, পা মুখে কাপড় গোছা, কণ্ঠস্বর চাপা হয়ে আসছে অস্পষ্ট স্বরে। সে তবুও বারবার চেষ্টা করছে। বাঁধা হাত দুটো জোর করে ইমরানের উপর ঝুঁকে পড়ছে, চোখে ভয়, চোখে অনুতাপ। সে অস্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করছে, আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। কিন্তু ইমরানের মুখে একটু পরিবর্তন নেই, কোনো রাগ নয়, কোনো উত্তেজনা নয়, বরং ভয়ঙ্কর এক ঠান্ডা অনুভব। সে ধীরে টেবিলের দিকে হাত বাড়ায়, টেবিলের উপর রাখা ধারালো ছুরিটা তুলে নেয়। ছুরির ধাতব ঝিলিক হালকা আলোয় চকচক করছে। ইমরান চেয়ার থেকে উঠে দাঁড়ায়, ছেলেটার সামনে দাঁড়ায়। ঠান্ডা গলা বলে, ভুল করছিস মানে সেটা শাস্তি পেতে হবে। ছেলেটার শরীর কাঁপতে থাকে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ইমরান ছুরিটা হাতে ঘুরিয়ে, আজকের শাস্তিটা ছোট, এটা শুধু সতর্কবার্তা। একটু ঝুঁকে চোখে চোখ রেখে বলে, কিন্তু যদি আবার একই ভুল করিস তাহলে এমনভাবে কেটে পিস পিস করবো যে পরিবারের লোকেরা কি ভাববে সেটাই বুঝে উঠতে পারবে না। ঘরের ভিতরে নীরবতা আরো ভারী হয়ে ওঠে। ঘড়ির কাঁটা এগোতে থাকে, আর ইমরানের চোখে এক চিলতে দয়া নেই। ইমরান খুব ধীরে ধীরে এগিয়ে আসে। ছেলেটা নিঃশ্বাস নিতে ভুলে যায়। মুখে বাঁধা কাপড়ের আড়ালে কেবল অস্পষ্ট গোঙানির শব্দ। ইমরান হাত বাড়িয়ে খুব যত্ন সহকারে একটা একটা করে দড়ির গিঁট খুলে দেয়। এতটা ধীরে যেন ইচ্ছে করছিল ছেলেটাকে বুঝিয়ে দিতে চাইছে মুক্তি মানে শান্তি নয়। দড়ি খুলে ছেলেটা ভয়ে শিউরে ওঠে। মুখে বাঁধা থাকা কিছু বলতে পারে না, শুধু কাঁপতে থাকা চোখে বারবার হাত জোর করার চেষ্টা করে। ইমরান তার ডান হাতটা ধরে নেয়, আল আঙুলগুলো আলতো করে ছুঁয়ে দেয়। স্পর্শ এতটাই ঠান্ডা যে ছেলেটার শরীর কেঁপে ওঠে। ইমরান ফিসফিস করে বলে, এই আঙুল দিয়ে আমার হুড়পুটিকে ছুঁয়েছিলি তাই না? ছেলেটা আতঙ্কে মাথা নেড়ে না বোঝায়, নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করে। কিন্তু সেই অস্বীকার ইমরানের চোখে যেন আরো আগুন ঢেলে দেয়। তার মুখের ভাব বদলে যায়, ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা অস্বাভাবিক হাঁটু ফুসে উঠে। সে হাসি কোনো আনন্দ নেই, আছে শুধু বিকৃত তৃপ্তি। ইমরান টেবিল থেকে ছুরিটা তুলে নেয়। ছেলেটা ছটপট করতে থাকে, নিঃশ্বাস ভারী উঠছে। ইমরান নিচু করে বলে, ভুলের চিহ্ন শরীরে না থাকলে মানুষ ভুলে যায়। ইমরান একটা আঙ্গুলের জোরে প্যাঁচ লাগে, টপ টপ করে রক্ত পড়তে। কেবিনের ভেতরে একটা চাপা আর্তনাদ ছড়িয়ে পড়ে। সে ছেলেটার হাত আবার তুলে দেয়। একটা একটা করে আঙ্গুল ছুঁয়ে দেখ, গুনতে থাক খুব আস্তে, 1 2 3 4। প্রতিটা সংখ্যার সাথে সাথে ছেলেটার শরীর আরো শক্ত হয়ে ওঠে। মুখে বাঁধা কাপড়ের আড়ালে দমবন্ধ চিৎকার। ইমরান চোখে অন্যরকম আলো। সে নিচু স্বরে বলে, আর 3টা। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে আসে। ঘড়ির টিকটিক শব্দটা অসহ্য হয়ে ওঠে। ইমরান খুব ধীরে খুব যত্ন করে কাজটা করে, একবার নয়, একটা একটা করে। প্রতিটা মুহূর্ত ছেলেটার নিঃশ্বাস ভেঙে আসে, চোখ উল্টে যায়। 5টা আঙ্গুল, শরীর আবার নিস্তেজ হয়ে যায়। মেঝেতে তরল গড়িয়ে পড়ছে, ছড়িয়ে পড়ছে, আলোয় চকচক করছে। ইমরানে এক পা পিছিয়ে ছেলেটা হাতের দিকে তাকিয়ে, ঠোঁটের কোণে হাসি আরও স্পষ্ট হয়। ইমরান ধীরে সোজা হয়ে দাঁড়ায়, ছুরিটার নামে তার মুখে সে হাসি। সে নিজেও কোনো খেলা করছিল। ইমরান ধীরে ধীরে কলেজ থেকে বেরিয়ে যায়। তার হাঁটার কোনো তাড়া নেই, কোনো অস্থিরতা নেই, বরং স্বাভাবিক আর শান্ত। কলেজ চত্বরে নিস্তব্ধ। রাতের বাতাস গাছের পাতাগুলো হালকা নড়ে। দূরে ঘুমে ঢুলতে থাকা গার্ডদের ইমরান একবারও তাকায় না। গেট পেরিয়ে অন্ধকারে রাস্তা বাড়ায়। মাথার ভেতর কোনো আফসোস নেই, কোনো দ্বিধা নেই। হাত পকেটে ঢুকে হাঁটতে হাঁটতে সে ফোন বের করে। স্ক্রিনে আলোয় জলজল করছে একটি নাম্বার। ফোন ধরতে ইমরান খুব স্বাভাবিক ঠান্ডা গলা বলে, মালটা পড়ে আছে, হাসপাতালে নিয়ে যাও। উপাস থেকে কী বলা যায় শোনার দরকার মনে করে না, কল কেটে দেয়। নূর জেগে অনেকক্ষণ পর ঘুমিয়েছে, তাই ঘুমটা এখন ভীষণ গভীর। হঠাৎ জানলার কাঁচ ভাঙার বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ধড়পড় করে বিছানা থেকে উঠে চারপাশে থাকে, দেখতে পায় জানলার একপাশে কাঁচ ভেঙে গেছে। ঠিক পাশে পড়েছে একটা ছোট্ট ইট। ভয়ে উঠে দাঁড়ায়। এত রাতে এমন কাণ্ড কে করলো তা বোঝার জন্য ধীরে ধীরে বারান্দার দিকে এগোয়। ঠিক তখনই তার পায়ের কাছে চোখ পড়ে একটা বাক্স। ভুরু কুঁচকে দেয়। বাক্সটা সে তোলে না, শুধু তাকিয়ে দেখে সুন্দর প্যাক করা, তার উপর একটা কাগজ সাঁটানো। কাপা হাতে কাগজ খুলতে দেখে, ছেলেদের থেকে দূরে থাকবি, নয়তো এখন একটা আঙ্গুল গেছে, পরে লাত যাবে। লেখার মানে ঠিক বুঝে উঠতে পারে না নূর। ভয় লাগে, কিন্তু মনে হয় হয়তো কেউ ভয় দেখিয়ে মজা করছে। সেই ভাবনাতে গিফটের প্যাকেটটা খুলতে যায়। প্যাকেট খুলতে হঠাৎ করে বাতাস ভারী হয়ে এসে নূরের হাত জমে থাকে, নড়তে পারে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বাক্সের ঢাকনা ধীরে ধীরে খুলে যায়, ভেতর থেকে অচেনা গন্ধ বেরিয়ে আসে, বমি ধরানো।
নূরের চোখ বাক্সের ভিতরে পড়তে সময় থেমে যায়। সাজিয়ে রাখা 5টা আঙুল নিখুঁতভাবে কাটা, প্রতিটা আঙুলে গায়ের রং লাল, নখের কোণে জমে আছে কালচে। আর ঠিক তখনই নূর খেয়াল করে আঙুলগুলো নড়ছে না, সত্যি নড়ছে। নূরের গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না, চিৎকার করে বুক আটকে যায়। আঙুলের মাঝখানে গুজে রাখা নূরের দেওয়া পেনটা রক্ত ভিজে সেটা লালচে হয়ে গেছে। হঠাৎ বাক্সের ভিতর থেকে টুপ করে টুপ রক্ত পড়ছে, এক ফোঁটা, তারপর আর এক ফোঁটা। নূরের মাথা ঘুরতে থাকে, কান ঝাঁঝা করছে। সে অনুভব করে কেউ যেন খুব কাছে দাঁড়িয়েছে। পেছন থেকে নিঃশ্বাসের গরম গলায় লাগে। ঠিক তখনই তার কানে কাছে ফিসফিস করে একটা কণ্ঠ। তার পা আর শরীর ধরে না। পর মুহূর্তে সে মেঝেতে লুটিয়ে পড়ে। হুড়পড়ি, ও হুড়পড়ি, হুড়পড়ি। ডাক্তার 3বারে ইমরান নূরের চোখের পানি ছিটকে দেয়। হঠাৎ স্পর্শে নূর চমকে ওঠে, পিটপিট করে চোখ খুলে দেখায় সামনে ইমরান। এক মুহূর্তের জন্য নূর বুঝতে চেষ্টা করে তবে কি স্বপ্ন দেখছিল। ঠিক সেই মুহূর্তে সময়ের কাটা আঙুলের দৃশ্য চোখের সামনে ভেসে নিয়ে চিৎকার করে ওঠে। আতঙ্কে ইমরানের জামা আঁকড়ে ধরে আর লাফিয়ে ওঠে। ইমরান ঠোঁটে এক অদ্ভুত হাসি। সে নূরের মাথায় হাত বলে, স্বাভাবিক সব, ভয় পেও না, আমি তো আছি। নূর কাঁপতে কাঁপতে, আপনি জানেন আমাকে কেউ কাটা আঙুল পাঠিয়েছে? ইমরান চোখ বড় করে অবাক হওয়ার ভান করে, রিয়েলি? নূর মাথা নাড়ে। আমার খুব ভয় করছে স্যার। ইমরান নূরকে নিজের কোলের মধ্যে টেনে নেয়, ছোট বাচ্চার মতো জড়িয়ে ধরে তাকে শুয়ে দেয় চাদর টেনে শরীরের উপর। আমি থাকতে কিসের ভয়? কণ্ঠটা নরম কিন্তু অদ্ভুতভাবে ভারী। নূরের কান্না ধীরে ধীরে কমে এসে সে মুখ তুলে তাকায়। আপনি এত রাতে? ইমরান হালকা হাসে। ভালো লাগেনি? তাহলে চলে যাচ্ছি। নূর সঙ্গে সঙ্গে তার হাত চেপে দেয়। না না, আমার খুব ভালো লাগছে, প্লিজ যাবেন না। ইমরান চোখ তখন অন্য নেশা। সে নূরকে বিছানায় উল্টে শুয়ে দেয়। তাহলে আমি যা চাই সেটাই খেতে হবে, মাথা নিচু স্বরে বলে। আমার খুব খিদে পেয়েছে। নূর দ্রুত বলে, আপনি বসুন, আমি এখনই খাবার নিয়ে আসি। ইমরান নূরের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, এই তো আমার খাবার। নূর তখনই ভাবছে সে নিরাপদ। ইমরানের বুকের কাছে থাকলে কিচ্ছু হবে না। কিন্তু হঠাৎ টের পায় ইমরানের শ্বাসটা বদলে গেছে। আর নরম না, গভীর ভারী। ঠিক যেমন কেউ অনেকক্ষণ কিছু লুকিয়ে রাখার অবসরে ছেড়ে দেয়। ইমরান ধীরে ধীরে মাথা তুলে নূরের মুখ সরায়। নূর তাকিয়ে দেখে ইমরানের চোখ। এই চোখ সে আগে দেখেনি। চোখ দুটো একদম ফাঁকা, ঠান্ডা, নির্লিপ্ত। নূরের বুকের প্রেসার। ইমরান হাসে। সে হাসিটা আগের মতো নয়, একদম টানা, অস্বস্তিকর। ভয় পাস কেন হুড়পড়ি? ধীর, স্পষ্ট, ভয়ঙ্কর শান্ত। নূর উঠে বসতে চায় কিন্তু পারে না। তখনই সে খেয়াল করে ইমরানের হাতটা তার কবজিতে চেপে ধরা। আপনি হাত ছাড়ুন। নূরের গলা কেঁপে যায়। ইমরান ধীরে মাথা কাত করে চোখের পলক না ফেলে তাকিয়ে থাকে। আঙুলগুলো কেমন লেগেছিল। নূরের মাথার ভিতর যেন বাজ পড়ে। কী বলছেন আপনি? শব্দগুলো আটকে যায়। ইমরান হালকা হেসে বলে, সাজানো ভালো হয়নি তাই না? একটু থেমে, পরের বার আরো সুন্দর করে সাজাবো। নূরের শরীর বরফ হয়েছে উঠলে। আপনি কথাটা শেষ করতে পারেন না। ইমরান এবার ভয়ঙ্করভাবে হেসে, আমি তো বলেছিলাম ছেলেদের থেকে দূরে থাকবি। তার কণ্ঠ নিচু, কিন্তু তুই শুনিস নেই। নূর চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। ইমরান ধীরে ধীরে তার কানের কাছে মুখ আনে। তার নিঃশ্বাস গরম, ভয়ঙ্কর কাছে। ভয় পেয়ে গেলি তাই তো? তারপর ফিসফিস করে বলে, আমি এই ভয়টাই দেখতে চেয়েছিলাম। নূরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আপনি আপনি মানুষ না, কাপা স্বরে। ইমরান এবার সরাসরি তাকায়। চোখে এক ফোঁটা মানবিকতা নেই। না, আমি মানুষ না, মানুষ না আমি। সে নূরের মাথায় হাত রাখে। আদর নয়, মালিকানা স্পর্শ। আর তুই? হাসি চওড়া হয়। তুই আমার হুড়পড়ি। তোকে যে স্পর্শ করবে সে আমার এই জানোয়ার রূপ দেখবে। তুই আমার মরণ। 4র্থ পর্ব। পুরো গল্প প্লেলিস্টে।